সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি দীপিকা। তো ব্লগটি দেখতে থাকো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো এদিকে দেখো, রান্নাঘরে আমি কিন্তু চা বসিয়ে দিয়ে মার ঘর থেকে চিনি নিয়ে আসতে গিয়েছিলাম, কারণ এই ঘরে চিনিটা শেষ হয়ে গেছিলো, এই জন্য ওই ঘরে গিয়েছিলাম চিনি আনতে। আর তোমাদের নীলাদ্রির বাবা হচ্ছে একবারেই নিয়ে আসে মাসকাবারি খরচ, তো অর্ধেক মার ঘরে রাখা হয় আর অর্ধেক আমাদের ঘরে রাখা হয়। কেননা মার ঘরে রাখলে মা ওখান থেকে পুজোর জন্য আলাদা করে রাখে, আর এখানে রাখলে বাচ্চা মানুষ থাকে, কখনো নীলাদ্রি হাতে করে নিয়ে খেয়ে ফেলে, এটাও হয়ে যায়। তো যার জন্য মার ঘরে বেশিরভাগটাই চিনি রেখে দেওয়া হয়। তো ওই ঘর থেকেই চিনিটাকে নিয়ে আসলাম। তো দেখো, এদিকে চা বসিয়ে দিয়েছি আর চাটা প্রায় হয়েই গেল। আর আজকে কিন্তু ভাবছিলাম যে একটুখানি লাল চা করে নেব। অলসতার জন্যই কিন্তু লাল চাটা আর করা হয় না, লাল চা না করে দুধ চাটাই খেয়ে নেই। আর দুধ চাটা যে আমার এতটা ক্ষতি করছে বলার মতো নয়। তো আগে চা করে নিয়ে গিয়ে বাইরে সবাইকে দিয়ে দেব। তো দাদা এসেছে, দাদাকে দেব। আর নীলাদ্রির বাবা এদিকে চিড়ে খেয়ে নিয়েছে দুধ দিয়ে, আর আমি বিস্কুট খাবো। খাওয়ার যে একটা আগ্রহ, সেই খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এই যে রোদ্রে বসলাম, বসে এখন চা খাচ্ছি। আর পায়ের এই জায়গাটা যে কেন ব্যথা করছে, কোথা ব্যথা পেয়েছি ঠিক বুঝতে পারিনি। খুব তাড়াহুড়ো করে চলা একটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য কোথায় যে ধাক্কা লাগে আর কোথায় যে ব্যথা পাই বুঝতেই পারি না। তো যাই হোক, সকাল সকাল বসে এই যে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, তুলসী মঞ্চের ভিতটাতে কিন্তু কি সুন্দর টাইলসটা লাগানো হয়ে গেছে, এই সাইডটা দেখা যাচ্ছে। তো আজকে আর মিস্ত্রি ওরা আসেনি, আর একটুখানি বাকি আছে সাইডগুলোতে লাগাবে। তো আজকে আসেনি, তো কালকে হয়তো বা আসবে। আর ফালাকাটা থেকে যেহেতু টাইলসগুলো আনা হয়েছে, যেগুলো গন্ডগোল ছিল সেগুলোকে কিন্তু দোকানে গিয়ে দিয়ে আসা হয়েছে, যার আন্ডারে জিনিসগুলো এসেছে, তো তাকে দেওয়া হয়েছে। ওরা বলেছে যে কয়েকদিন লেট হবে। আর এদিকে আমাদের বাড়িতে একটা ছোট্ট মোট্ট অনুষ্ঠান হওয়ার কথা, যার জন্য কিন্তু তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো যাই হোক, চা খাওয়া দাওয়া করে এইদিকে দেখো চলে আসলাম বিছানা তুলতে। বিছানাপত্রগুলোকে একটুখানি গুছিয়ে নেব। আর যেটা বলছিলাম, যে বাড়িতে একটা ছোট্ট মোট্ট অনুষ্ঠান হওয়ার কথা আছে। বাবা মারা গিয়েছিল, তো বাবার যে দিবসী প্রত্যেক বছর গোপালের ভোগ দিয়ে করা হয়। তো এবার বাবার দিবসের দিন আমরা যাকে দিয়ে ভোগ লাগাই তাকে পাচ্ছি না। তো সে অন্য একটা ভোগের অনুষ্ঠানে চলে যাবে অনেক দূরে, তো এই জন্য ওকে পাচ্ছি না। তো উনি এসেছিলেন, এসে আলোচনা করে গেছে যে ভোগটা আগে লাগিয়ে নিতে, পরে আবার যখন বাবার আর কি মৃত্যুবার্ষিকী দিনটা পড়বে সেই দিনে একটুখানি ছোট্ট করে কীর্তন দিলেই হয়ে যাবে। তো এইটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছে, তো জানি না কী হবে। তো একটা তো সাজেশন বের করতেই হবে। তো যেহেতু ওনাকে পাচ্ছি না, আর এদিকে ভোগ লাগানোর মতো কেউ নেই, ওনাকে দিয়ে আমরা সবসময় ভোগ লাগাই, তো ওনাকে বাদ দিয়ে আর অন্য কাউকে নিয়ে আসার কথাও ভাবা হচ্ছে না। আর আগে যে জেঠিমারা ভোগ লাগাতো, সেই জেঠিমা এখন অসুস্থ, আর এতগুলো লোকের ভোগ রান্না করতে জেঠিমা এখন আর পারে না, তো ওনাকে দিয়েই লাগাতে হবে। তো দেখা যাক, এটা একটা বসে একটা আলোচনা করে সমাধান করা হবে। যার জন্য কিন্তু তুলসী মঞ্চের টা তো হয়ে আছে, কিন্তু শিব ঠাকুরটাও বসানো হয়নি এখনও। তারপরে টাইলসটা কমপ্লিট লাগানো হয়নি, পিঠটাতে হালকা খানিক টাইলস লাগানো হবে, ওটাও হয়নি। যার জন্য কিন্তু মিস্ত্রিকে আমি বারবার তাড়া দিচ্ছিলাম। যেহেতু নীলাদ্রির বাবা কষ্ট করে টাইলসটা কিনে নিয়ে এসেছে, তো একবারে লাগানোটা কমপ্লিট করে দিলে আমাদের সুবিধা হয়। কার না ইচ্ছা করে সম্পূর্ণ তুলসী মঞ্চ কমপ্লিট করে তারপরে একটা বাড়িতে অনুষ্ঠান দিতে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো দেখা যাক কতটা কী করা যায়। আর যেগুলো ভুল হয়েছে সেগুলো তো রিটার্নের জন্য দেওয়া হয়েছে। তো
এইটা যে কবে রিটার্ন করে এনে দেবে জানি না। আবার যদি মিস্ত্রি চলে আসে তাহলে তো আর মিস্ত্রিকে বসিয়ে রাখা যাবে না। তো ঘোকসার ডাঙায়ও এরকম টাইলস পাওয়া যায়, তো মিললে ওখান থেকে নিয়ে আসা হবে। তো দেখা যাক কী হয় আর কি। তো দেখো আমার কিন্তু বিছানাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেল। আমি এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ কিন্তু আমার শরীরের অবস্থা বিশেষ একটা ভালো নেই। মনের জোরেই চলছি আজকে, মানে বুঝতে পারছি যে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হচ্ছে একটা, আর খুব মাথা যন্ত্রণা হচ্ছে। তো আমিও একটু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কেননা যদি একবার মানে যখনই আমার মনে হয় যে আমার জ্বর জ্বর ভাব হচ্ছে, জ্বর আসবে আসবে ভাব, একবার বিছানায় শুয়ে পড়লে আর ওঠার মতো ক্ষমতা থাকবে না। তো যার জন্যে সংসারের টুকিটাকি কাজগুলো ফটাফট সেরে নেওয়ার চেষ্টা করছি, যার জন্য ঘরটাই আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাদুরটা একটুখানি রোদ্রে দিয়ে দিলাম। কালকে নীলাদ্রি একটুখানি জল ফেলেছিল, যার জন্য একটুখানি জায়গা ভিজে গেছে, যার জন্য আমি কিন্তু ওটা রোদ্রে মেলে দিয়ে এসেছি। তো যাই হোক, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে একবারে মুছে বের হয়ে যাব। আর যতই মাদুর পাতা থাক না কেন, ওই যে একটা নিত্যদিনের অভ্যাস ঘর মোছা, সেটা না মুছলে না একটা কেমন যেন অস্বস্তিকর মনে হয়। তো যাই হোক, আমি ওই ঘরটাকে কিন্তু ওই দিকে ঝাড় দিয়ে বের করে দিয়েছি। আর এই ঘরটা এদিকে পিছনের যে দরজা আছে, দরজার নিচে একটুখানি ফাঁক আছে, ওই দিকে নোংরাগুলো বের করে দেওয়া যায়। আর ওই দিক থেকেই বের করে দিচ্ছি, পিছন বারান্দাতে ঝাড় দিয়ে একবারে ওই দিকে নোংরাগুলো বাইরে ফেলে দেব। তো এই জন্যে এইভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু ঘরের মেঝেটা অনেক দিন আগেই করা, যার জন্যে কিন্তু মেঝেটা একটুখানি নষ্টও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি একবারে। তো এই যে সামনে যে দোকানের দিদিটা আছে, ওই দিদিটা পুজোর নিমন্ত্রণ করেছে, কালকে বলেছিল যাওয়ার জন্য। তো কালকে রাত্রে পুজো হবে, আজকে আর কি সকালবেলা প্রসাদ, তো যার জন্য যাওয়া হয়নি এখনো অবধি। তো আবার খবর পাঠিয়েছে, তো যাচ্ছি প্রসাদটা খেয়ে আসি। তো চলো, প্রসাদ খেয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে গেলাম। আর শরীরটা যেহেতু বিশেষ একটা সুবিধা লাগছে না, খুবই খারাপ লাগছে, বলার মতো নয়। তো এই জন্য রান্নাটাকে চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। আজকে আর উনুনটা সেভাবে ধরালাম না। আর আজ কিন্তু মা বাড়িতে নেই, মা গিয়েছে গোপালের নিমন্ত্রণ হয়েছে। এখন তো যে বাড়িতেই ভোগ হয় গোপালকে নিমন্ত্রণ করে, মাকে ডাকে। তো যার জন্য মা গোপালকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এখন বাজে মোটামুটি 11টার মতো। আমরা প্রসাদ খেয়ে আসলাম। আর নীলাদ্রির বাবা যেহেতু যায়নি, নীলাদ্রির বাবার জন্য কিন্তু একটুখানি প্রসাদ দিয়ে দিয়েছে। তো নীলাদ্রির বাবা ওইদিকে বসে বারান্দায় খাচ্ছে, আর এদিকে আমি একটুখানি রান্না করে নেব। এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নেব, আর একটা ভাজা করে নেব। তো দেখা যাক কতটা কি রান্না করতে পারি। মানে আমি যে সবজিটা একবার কলের পাড়ে ধুয়ে আবার জল দিয়ে রেখেছিলাম, আজকে কিন্তু সবজিটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম। মানে প্রসাদ খেয়ে এসে একটা কেমন যেন অস্বস্তি মনে হচ্ছিল, গরম গরম খিচুড়ি খেয়ে এসেছিলাম। তো বসে বসে রেস্ট হচ্ছিল, আর এদিকে আমি সবজিটাও কেটে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে কিন্তু আমি এখন সবজিটা বসিয়ে দিচ্ছি। আর নীলাদ্রির বাবা বলছিল যে যতটা পারো রান্না করো, আর যদি খুব খারাপ লাগছে তাহলে শুয়ে পড়ো, বাদবাকিটুকু আমি করে নেব। নীলাদ্রির বাবা মাংস বানাতে পারে, মাছ বানাতে পারে, এমনি এরকম মানে ঘন্ট, ডাল, ভাত এই সমস্ত রান্না করেনি। ওকে আমি কখনোই রান্না করে ইনভলভ করি না, কেননা পুরুষ মানুষ রান্না করবে এটা আমার ভালো লাগে না। আর ও শখে যদি কোনো দিন রান্না করে বা পিকনিকে রান্না করে, তো ওইটাই একটু অভ্যাস আছে, বাদবাকি কিন্তু আর কোনো রকম সেরকম অভ্যাস নেই রান্না করার। তোমরা আজকে আমাকে অনেক দিন থেকে দেখছো আমার ব্লগে, তো কোনো দিনই কিন্তু নীলাদ্রির বাবা সেরকম করে রান্না করে না। আর অ্যাকচুয়ালি ও সত্যিই রান্না করে না, যদি শখ করে আমি রান্না বসালাম, একটুখানি ঘাটালো, এই হচ্ছে ওর অভ্যাস। তো যাই হোক, দেখো ঘন্টটা প্রায় আমার হয়ে এসেছে। ঘন্টটাকে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে, আর একটুখানি ভাজা করে নেব। আর কিন্তু কিছু রান্না করার মতো আজকে
মানে সেরকম শক্তিই পাচ্ছি না। তো মাথাটা খুব ঘোরাচ্ছে আর মানে এত বমি বমি পাচ্ছিল, মানে বলার মতো নয়। বুঝতে পারছি না ঠিক কী সমস্যা হচ্ছে। আর কিছু বানাবো না, আর মনে হচ্ছে না বানাতে পারবো। তো রান্নাটাকে কমপ্লিট করে বিছানায় দিকে যাব, কেননা আর না শুলে আর কিছুই পারছি না করতে, এতটা খারাপ লাগছে। হয়তোবা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না, অনেকটাই আমার মানে শরীরটা আজকে উইক হয়ে গেছে। তো কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো সেভাবে ডাক্তার না দেখালে আর বোঝা যাচ্ছে না। আর দেখো, একটা সংসারে টুকিটাকি অনেক কাজ করতে হয়। এই কাজগুলো সারতে সারতে যে কখন শরীরের ভালো মন্দ হয়ে যায় বুঝতেই পারি না। মানে আর আমি একজন এমন মানুষ যে কোনো কিছু কাজ দেখে সরে থাকতে পারি না। এক দিদি কমেন্ট করেছেন যে আমার শাশুড়ি মা আলাদা কেন খায়, আমার হাতে কেন খায় না। তো দিদিভাইকে কমেন্টের রিপ্লাইটা আমি দিতে চাইনি, তারপরেও মানে 2-3টে ভিডিওতে একই কোশ্চেন। তো হয়তো বা দিদিভাই বুঝতে পারেনি, আমাকে ভুল বুঝছে। কিন্তু এই যে নিরামিষ আমিষের ব্যাপারটা বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। তো যাই হোক, বলছি তাহলে আবারও। তো আমার শাশুড়ি মা আমার হাতে খায়। যেই দিনটা করে আমি নিরামিষ রান্না করি, যেরকম শনিবার আমরা নিরামিষ খাই, সেদিন কিন্তু আমার শাশুড়ি মা আমার হাতেই খায়, আর রান্নাটা আমিই করি। আর যদি আমি অন্য বাইরের কাজে থাকি তাহলে কিন্তু মা রান্না করে, আমরা সবাই একখানে খাই। আর সংসার খরচটা একটা মানুষ চালায়, নীলাদ্রির বাবা। তো সেইখানে আলাদা খাওয়ার প্রশ্নটা আসেই না। আর যারা গোপাল সেবা দেয় তারা কিন্তু রসুন পেঁয়াজ মাছ মাংস সাধারণত খায় না। তো যখন শ্বশুরমশাই ছিল, প্যারালাইসিস ছিল, ওনাকে তোলানো আমার খুব অসুবিধা ছিল, বাবাকে খাওয়াতে হতো। তখন কিন্তু মা মাংসটা হাতাতো, মানে বাবাকে খাওয়ানোর জন্য। যেহেতু এখন বাবা নেই, তো হাতানোর কোনো প্রশ্নই ওঠে না। মা কিন্তু মাছ মাংস রসুন পেঁয়াজ কিচ্ছু হাতায় না, যার জন্য মা আলাদা করে রান্না করে খায়। আর আমার হাতে খায় না, এই ধারণাটা ভুল। আমি নিরামিষ রান্না করলে অবশ্যই মা খায়। যেহেতু আমার বাচ্চা আছে, তো নিরামিষ আমিষ অনেক সময় একখানে হয়ে যেতে পারে, মার তৃপ্তি হয় না, যার জন্যই মা আলাদা রান্না করে। তো দেখো বন্ধুরা, এখানে মা গোপালের নিমন্ত্রণ ছিল, মাকে নিমন্ত্রণ করেছিল কালকে, যেখানে ভাগবত করতে গিয়েছিল ওখানেই নিমন্ত্রণ ছিল। আজকে গোপালকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিল ওদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গোপাল সেবা হয়েছে, প্লাস মা খাওয়া দাওয়া করেছে। তারপরেও আমাদের জন্য এই যে একদম মাটির সরাতে দেখো কি সুন্দর করে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, খুব সুন্দর। দেখো কিভাবে সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এই গোপালের প্রসাদগুলো কিন্তু মানে অন্যরকম হয়, মানে নিরামিষ সবজি আলাদা ব্যাপার, কিন্তু এই গোপালের যে প্রসাদটা হয় সেটা অনেকটাই মানে অন্যরকম। এটা ভক্তি থেকে হয়, যার জন্য প্রসাদটা এত টেস্টফুল হয়। তো যাই হোক, এই প্রসাদটাই আমরা এখন একটুখানি করে খাবো, আর দুপুরে ভাত রয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কি বলবো, আর আমি বলার মতো কোনো মানে পরিস্থিতি নেই। যে দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করলাম, রান্নাটা কমপ্লিট করার পরেই কেন জানি শরীরটা খুব খারাপ লাগছিল। তো অমনি এই ঘরে, পড়ার ঘরে আর কি শুয়ে পড়েছিলাম। তো অলরেডি জ্বর এসে গেছিলো, তো তোমাদের কে আর কোনো কিছু শেয়ারও করতে পারিনি, যার জন্য জ্বর আসার পরে বিকেলে দুপুরের দিকে তো স্কুল বলতেছি, দুপুরের দিকে তো ডাক্তারগুলো বন্ধ ছিল। তো নীলাদ্রির বাবা বিকেলবেলা গিয়ে ওষুধ নিয়ে আসলো, ওষুধ নিয়ে এসে খাওয়ার পরে আমি এখন একটুখানি সুস্থ। এখন প্রায় সন্ধ্যার দিকে চা বানিয়ে নিল নীলাদ্রির বাবা, একা একাই আজকে চা বানিয়ে নিল, সেটাও আর সেরকম করে শেয়ার করলাম না। তো রাত্রে রান্না করতে হবে, কেননা নীলাদ্রি আছে, খাওয়া দাওয়া করবে। তো ভেবেছিলাম যে রান্না করব, কিন্তু মা চলে আসলো, মা প্রসাদ নিয়ে এসেছে। আর নীলাদ্রি আজকে একা একাই পড়াশোনা করেছে। এখন কিন্তু আমি অনেকটা মানে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার জন্য অনেকটা সুস্থ, মানে জ্বরটা অনেকটা কমে গেছে। মানে দুপুর থেকে যে কি শরীর খারাপ, আর এতটা কাশি হচ্ছিল যে বলার মতো নয়, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি। শুকনো কাশ হয়েছে হঠাৎ করেই, কি বলবো, মানে হঠাৎ করে 2 দিন থেকেই কাশছি, কিন্তু এতটা বেশি পরিমাণে ছিল না। তো মানে জ্বরটা অন্তত পক্ষে ছিল না। তো জ্বর আসাতেই কিন্তু আমি সেরকম করে ভিডিও করতেও পারিনি আজকে, রান্নার ভিডিওটুকুই বোধহয় লাস্ট ভিডিও আমার। তো যাই হোক, এখন হালকা খানিক জলটা নেই আমার। তো
নীলাদ্রি বাবা বাজার থেকে স্লাইস নিয়ে এসেছে, দুধ আছে, তো দুধ আর স্লাইস দিয়ে আমি খেয়ে নেব। আর নীলাদ্রি বাবা প্রসাদ খেয়ে নেবে। নীলাদ্রি তো ওর ঠাম্মির সঙ্গে খেয়ে নিল প্রসাদ। তো আমি এখন একটু উঠে স্লাইস খেয়ে শুয়ে পড়বো। তো চলো এখন একটু উঠে, নীলাদ্রি বাবা আজকে অনেক কাজ করেছে। বিকেলে ওষুধ আনলো, আবার সন্ধ্যাবেলা চা করলো। তো আমি একটু উঠে খাবারটা দিয়ে দিই জল গরম করে। আমিও একটু উঠি, বেশি শুয়ে থাকলে শরীরটা বেশি খারাপ হয়। জানি না কালকে কতটা ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে, আর কালকে আদৌ ভিডিও করতে পারবো কি পারবো না। সত্যি মানে জ্বরটা যদি কমে যায়, ডাক্তারবাবু অবশ্য বলেছে যে এই ওষুধটা কালকেও যদি সকালে একটা খাওয়া যায় তাহলে আর জ্বরটা আসার সম্ভাবনা নেই। তো জ্বর না আসলে তো সবকিছু ঠিক হয়ে যাবে, আর যদি জ্বর আসে তাহলে জানি না কতটা কি হবে। তো চলো উঠি, জল গরম করি, একটু জল খাবো আর স্লাইস দুধ খাবো, আর নীলাদ্রি বাবাকে একটু খেতে দেবো। তো উঠে চলে আসলাম রান্নাঘরে, একটুখানি জল বসিয়ে দিলাম, গরম জল খেতে হবে। আর দুপুরের যে ভাজাটা ছিল সেটাও একটুখানি গরম করে নিলাম। আগে নীলাদ্রি বাবা প্রসাদটা খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপরে আবার যদি কম পড়ে তাহলে দুপুরের যে রান্নাটা ছিল সেটা দেখো। এখানে নীলাদ্রি বাবা প্রসাদটাকে মানে মাটির সরাতে খেতে ওর একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য থালাতে প্রসাদটাকে নিয়ে খাবে। নীলাদ্রি তো আগেই খেয়ে নিল ওর ঠাম্মির সঙ্গে, আর আমি এই মাত্র জল গরম করে নিয়ে আসলাম, জল গরম করে নিয়ে এসে দিলাম। আর আমি এদিকে দুধটা গরমই ছিল, দুধ আর স্লাইস একটুখানি খেয়ে ওষুধটা আর একটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, আর এই গোপালের প্রসাদ তো সুস্বাদু প্রসাদ জানোই, অল্প একটু খেলেও কিন্তু পেটটা ভরে যায়। তো মা বারবারই বলছিল একটুখানি প্রসাদ মুখে দিতে, তো ওখান থেকে আমি হয়তোবা একটুখানি মানে যে কোনো একটা প্রসাদ মুখে দিয়ে দেবো, কেননা গোপালের প্রসাদ সবসময় এভাবে পাওয়া যায় না, এটা ভোগের প্রসাদ। তো একটুখানি মুখে দিয়ে স্লাইস একটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো যেহেতু সারাটা পুজো হয়েছে, তো দেখো অনেক ফুল ছিল, যার জন্য এই ফুলগুলোকে পরিষ্কার করে নিয়ে প্রসাদটাকে থালাতে নিয়ে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে খেয়ে নেব একটুখানি স্লাইস আর দুধ। তো যাই হোক, ওষুধপত্র সমস্ত কিছু খেয়ে নিলাম, আর কিচ্ছু ভালো লাগছে না, মানে হাত পা সমস্ত কিছু চিবোচ্ছে। তো দেখি ওষুধটা খেয়ে শুয়ে পড়ি, কালকে সকালটা ভালো হয়ে উঠতে পারি না আরও খারাপ হয় দেখা যাক, সময় বলবে। তো অবশ্য এখন সেরকমভাবে জ্বরটা নেই, শুধু কাশিটাই আছে আর শরীরটা দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।